শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ১,০০০ কোটি টাকা পাচার, সালমান সহ ২৮ জনের নামে সিআইডির মামলা। এবার জানাবো কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদ পরিবার ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা ক্ষতিপূরণ। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে আর মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। রপ্তানি বাণিজ্যের আড়ালে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেশিংকো গ্রুপের কর্ণধার এবং পতন হওয়া সরকারের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান রহমান এবং তার ভাই এএসএফ রহমান এর স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা দিলকুশা মতিঝিল থেকে ৯৩টি এলসি গ্রহণপূর্বকের পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের না এনে বিদেশে পাচার করে, যার প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। সিআইডির কর্মকর্তা আজাদ রহমান জানান, অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, ওয়াটাম লুপ অ্যাপারেলস লিমিটেড, বেক্সট্রেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড, কেজি অ্যাপারেলস লিমিটেড, এসএস ফ্যাশন লিমিটেড, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাজপুর অ্যাপারেলস লিমিটেড, মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেড, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, পিস মেকার গার্মেন্টস লিমিটেড, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্কাইটেন অ্যাপারেলস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশন লিমিটেড, উইন্টার প্রিন্ট গার্মেন্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য ৪ মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যথাসময়ে রপ্তানি মূল্য বাংলাদেশে প্রত্যাবাসন না করে সালমান রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ওই অর্থ বিদেশে পাচার করার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সিআইডির এই কর্মকর্তা আরও জানান, বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগই পণ্য বেক্সিমকো গ্রুপের মালিক সালমান রহমানের পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএসএফ রহমানের পুত্র শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর শারজাহ এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া মার্কিন, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে আসামিরা পারস্পরিক যোগসাযোগে বিদেশে পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামিরা সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে ইচ্ছাকৃতভাবে পণ্যমূল্য প্রত্যাবাসন না করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ এবং ১৬ ও ২৬ দ্বারা সম্পৃক্ত অপরাধ করেছে, যা একই আইনের ৪(২), ৪(৪) এ ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান রহমান এবং তার সহযোগী তাদের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহযোগিতায় বিদেশে অর্থ পাচার করেছে বলে অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মতিঝিল থানায় ১৭টি মামলা দায়ের করেছে। এছাড়া সালমান রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণের পর বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিআইডি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার রাজধানী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে এবং ঢাকায় অনুষ্ঠেয় স্মরণ সভায় শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান প্রদানের আহ্বান জানায়। সভায় অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ,
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ উপস্থিত ছিলেন। কমিটি ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি অফিস স্পেস এবং স্বেচ্ছাসেবক খুঁজে বের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সবাই জুলাই-আগস্ট গণজাগরণের সব ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস ও অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও আর্কাইভ করার সিদ্ধান্ত হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সবাই জানায়, যে কোনো পরিমাণ অনুদানের অর্থ নথিভুক্ত করা উচিত এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস বলেন, ওই ফাউন্ডেশন গঠন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে সফল করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সরকারের চিকিৎসা ব্যয় অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা করা হয়েছে। এর মধ্যে 3টি হত্যা এবং আরেকটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে 2টি, ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে 1টি এবং ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে আরও 1টি মামলা করা হয়। পরে আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানা পুলিশকে 2টি অভিযোগ এবং যাত্রাবাড়ী অঞ্চল থানা পুলিশকে 1টি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জানা যায়, এদিন গুলি করে রাকিবুল ইসলাম নামের এক যুবককে হত্যার অভিযোগে তার পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 98 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, হারুন আর রশিদ, আসাদুজ্জামান খান, বিপ্লব কুমার, হাবিবুর রহমান ও মাইনুল হোসেন খান নিখিল। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 19 জুলাই রাত 9টায় মিরপুর 10 গোল চত্বর এলাকায় রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ডেলিভারি ম্যান শিমুল আহমেদ নিজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 163 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার ও গাজী মেজবাউল হোসেন বাচ্চু। এ অভিযোগে বলা হয়েছে, ভিকটিম শিমুল আহমেদ একটি বেসরকারি কোম্পানির একজন চাকরিজীবী। গত 19 জুলাই সকাল 10:30টায় মিরপুর থানাধীন এলাকায় মুক্তিকামী ছাত্রদের সঙ্গে তিনি আন্দোলনে যোগ দেন। পরে বিকেল 5:30টার দিকে এলোপাথারি ছোড়া গুলিতে তিনি ডান পায়ের উপরে বাগে গুলিবিদ্ধ হন। এতে তিনি পঙ্গুত্ববরণ করেন। শাওন হত্যা। গুলি করে শাওন তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহতের প্রতিবেশী চাচা মোহাম্মদ ওয়াসিউদ্দিন বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগ দিয়ে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। এই মামলায় অন্যান্য আসামিরা হলেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 5 আগস্ট দুপুর 12টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শাওন তালুকদার পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে 7 আগস্ট তাকে দাফন করা হয়। ভ্যান চালক রিপন হত্যা। গুলি করে ভ্যান চালক রিপনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 163 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতে নিহতের মা আসমা বেগম সুফিয়া বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে বংশাল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন ও কাজী নজিবুল্লাহ হিরু। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 6 আগস্ট রিপন তার মায়ের অসুস্থতার চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর আক্রমণ করে। তিনি কিছু বুঝে ওঠার আগে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ তথা আসামিরা পুলিশের সামনে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। ভিকটিম মাটিতে পড়ে যায়। উঠে দৌড় দিলে স্থানীয় বংশাল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন গালি দিয়ে বলেন, আন্দোলন করতে আসছিস, আন্দোলন করাচ্ছি দাঁড়া। তখনই বংশাল থানার আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার নির্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন অন্য আসামিদের সহযোগিতায় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে রিপনকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট রাতে মৃত্যুবরণ করেন রিপন।